তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমাদের যে ফার্স্ট টপিক আমরা মিসলেনিয়াসের টপিকটার উপরে কাজ করছি, মানে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ টপিকের উপরে আজকে আমাদের ক্লাস হবে। তো আজকে আমাদের টপিক আছে জিও ইকোনমিক কনফ্রন্টেশন হ্যাজ emerged as one of the most significant global risks in the contemporary world। ঠিক আছে, এর উপরে এর ইমপ্লিকেশন নিয়ে আমাদেরকে কোশ্চেনটা দিয়েছে, যে আমাদেরকে কোশ্চেনটা বলেছে এরপরে যে discuss its implication for global governance and India। ঠিক আছে, এর ইমপ্লিকেশন কি হবে গ্লোবাল গভর্নেন্স এবং ইন্ডিয়ার ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব এই টপিকটা নিয়ে। তার আগে এটা জানতে চাই, আগের দিনে যা টপিক পড়িয়েছিলাম সেটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? আজকে নতুন দেখছি আশালিপিকে, আশালিপি নতুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, জয়দীপ, কোয়েল, লিপি, যারা যারা আগের দিন ছিলে একটু জানাও তোমাদের কোনো ডাউট আছে কিনা। যারা যারা রয়েছেন সবার নাম নিলাম না, সবার নাম দেখা যাচ্ছে না তাই। ঠিক আছে, যদি কারোর কোনো ডাউট থাকে আগের দিনের টপিকে একটু বলো। না স্যার, ডাউট নেই। ওকে, আজকে আমাদের তাহলে টপিকটা দিয়েছে জিও ইকোনমিক কনফ্রন্টেশন হ্যাজ emerged one of the most significant global risks in the contemporary world। এর উপরে বলেছে ডিসকাস করতে এর ইমপ্লিকেশন সারা বিশ্বের জন্য এবং ভারতের জন্য কি হবে। ঠিক আছে, এইবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এখানে তোমাদের কিওয়ার্ড আছে। আচ্ছা, আশালিপি তো মোস্টলি, হ্যাঁ আশালিপি আজকে আমরা মানে আজকে বলাবো, অনেকদিন ধরেই আমরা মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ পার্টের উপরে ক্লাস নিচ্ছি। তো মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ পার্ট কিভাবে লিখতে হয় সেগুলো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তুমি পুরো ভিডিও দেখে নিও যদি নতুন হয়ে থাকো। আর ব্যাপারটা তার সঙ্গে এখানে আমরা বিভিন্ন কিওয়ার্ড নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে কিভাবে অ্যানসারগুলো লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যেই সবাই অ্যানসার দেবে এবং সেখান থেকে আমি একটা অ্যানসার লিখব। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে যে জিও ইকোনমিক কনফ্রন্টেশন, এটা একটা কিওয়ার্ড, এটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তার মানে আমাদেরকে কোশ্চেনটায় কি জানতে চাইছে, যে জিও ইকোনমিক কনফ্রন্টেশন হ্যাজ emerged one of the most significant global risks in the contemporary world। এটা একটা ইনভাইটেড কমার মধ্যে এই লেখাটা থাকবে, এর পরে থাকবে কোশ্চেনটা যে discuss its global impact and impact on India। এবার তার মানে আমাদের কোন টপিকের উপরে লিখতে হবে একটু আইডিয়া দেখি তোমাদের, চেষ্টা করো প্রত্যেকে। স্যার, জিও ইকোনমিক কনফ্রন্টেশনটা ঠিক বুঝতে পারছি না, মানে জিও ইকোনমিক বলতে কোনটা বোঝাতে চাওয়া হচ্ছে এক্স্যাক্ট? আচ্ছা, আমি বলছি জিও ইকোনমিক বলতে আমরা একটা টার্ম খুব ইউজ করি, জিও পলিটি। ঠিক আছে, জিও পলিটি টার্মটার সঙ্গে সবার ক্লিয়ার? জিও পলিটি, আচ্ছা, জিও পলিটি মানে কি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যত জিওগ্রাফি মানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘটছে, যেটা জিও কথার অর্থ কি, আমরা জিও কথাটা তো গুগল থেকে পাচ্ছি, যে জিওগ্রাফি সেই জিও। ঠিক আছে, তো আমি সেই কনসেপ্টে না গিয়ে আমাদের সারা বিশ্বব্যাপী যে টোটাল দেশ মহাদেশ রয়েছে, তো তার মধ্যে যে আলটিমেটলি পলিটিক্যাল জিনিস চলছে সেটাকে আমরা জিও পলিটি বলি। কিন্তু সেই জিও পলিটি যখন কোনো একটা দেশের ইকোনমিকে ইমপ্যাক্ট করে, বা কোনো একটা টোটাল মহাদেশের ইকোনমি, বা বলা ভালো টোটাল যদি সারা বিশ্বের ইকোনমিকে ইমপ্যাক্ট করে, তখন তাকে বলা হয় জিও ইকোনমি। ঠিক আছে, মানে এমন একটা ঘটনা যেটা সারা বিশ্বের অর্থনীতিকে হিলিয়ে দিতে পারে, বা এমন একটা ঘটনা যেটা সারা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করে দিতে পারে। তো সেই রকম ঘটনাকে আমরা জিও ইকোনমিক ঘটনা বলি। যেমন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তো যেমন জি7 সামিট ইজ এন এক্সাম্পল অফ জিও ইকোনমিক জিও পলিটিক্যাল ইভেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাদেরকে বলেছে যে জিও ইকোনমিক কনফ্রন্টেশন, এবার এটার উপরে একটু বেস করে বলো কি জানতে চাইছো। একটু আইডিয়া, জিও ইকোনমিক কনফ্রন্টেশন বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছে? জিও ইকোনমিক টার্মটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, জিও ইকোনমিক কি জিনিস, আর কনফ্রন্টেশন মানেটা একটু ভাবো। মানে আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যাই তাহলে আমরা এই অ্যানসারটা এগোতে পারবো। একটু ভাবো, আমি তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি, প্রত্যেকে একটু ভাবার চেষ্টা করো, তারপরে আমি এর মানে আলটিমেটলি জিও ইকোনমি কনফ্রন্টেশন যে জিনিসটা সেটাকে নিয়ে আলোচনা করব।
আচ্ছা, কনফ্রন্টেশন মানেটা কি একটু বলো। এই কনফ্রন্টেশন মানেটা কি? স্যার বিবাদ বা দ্বন্দ্ব। একদম ঠিক, বিবাদ বা দ্বন্দ্ব। এবার তাহলে জিও ইকোনমিক কনফ্রন্টেশনের एग्जांपल কি হতে পারে? একটু খেয়াল করো। আচ্ছা চলো, আমি দিচ্ছি, তোমরা এখন ভাবতে পারছো না। এর ফার্স্ট एग्जांपल আমি দিচ্ছি, এক সেকেন্ড। এর ফার্স্ট एग्जांपल যখন আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, রাশিয়া ইউক্রেন ওয়ার হলো। এই রাশিয়া ইউক্রেন ওয়ার হওয়ার ফলে কি দেখলাম, এখান থেকে আমরা দুটো ঘটনা পেলাম। একটা হচ্ছে রাশিয়ার উপরে যত পারলো স্যাংশন জারি করলো। খেয়াল করছে সবাই? রাশিয়ার উপরে যত পারলো স্যাংশন জারি করলো। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি ভেনেজুয়েলার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে যাওয়া হলো। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে যাওয়া হলো। তারপরে যদি আমরা দেখি ইরানের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাগুলো আলটিমেটলি ইকোনমিকে ইমপ্যাক্ট ফেলছে কিনা একটু বলো। হ্যাঁ, ফেলছে তো স্যার। তাহলে সারা হ্যাঁ, বিশ্ব স্যার। বর্তমানে বিশ্বের যে তাবৎ তাবৎ মানে নেতা বলা ভালো বা নেতৃত্ব যারা দিচ্ছে বিশ্বকে, তাদের এমন কিছু স্টেপের ফলে সারা বিশ্ব জুড়ে একটা ইকোনমিক্যাল ওয়ারফেয়ার শুরু হয়ে গেছে। খেয়াল করতে পারছো তোমরা? একটা ইকোনমিক্যাল ওয়ারফেয়ার শুরু হয়ে গেছে, যেখানে তেলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, যেখানে সোনা খুব মানে দ্রুত গতিতে এগোচ্ছে। বিভিন্ন দেশের যে সমস্ত ইকোনমি, সেই সব দেশের ইকোনমিতে রিসেশনের মতো সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে যদি আমরা বলি এলপিজি কানেকশনের মানে প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। এই যে টোটাল কনফ্রন্টেশনটাকে, সেটাকে বলা হয় জিও ইকোনমিক কনফ্রন্টেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে যখন কোনো একটি ইকোনমিক ইভেন্ট সারা বিশ্বের অর্থনীতিকে ভয়ঙ্করভাবে নাড়িয়ে দেয়, তখন সেটাকে জিও ইকোনমিক কনফ্রন্টেশন বলে। এবার আমাদেরকে যে এই টপিকটা দিয়েছে, এই টপিকটা দেওয়ার কারণ কি, মানে আমি টপিকটা কেন নিয়ে এসেছি, কারণ এটা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। তো এখানে একটা ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ হয়েছিল, যেটা হচ্ছে গ্লোবাল রিস্ক রিপোর্ট। আমি রিপোর্টটা একটু পড়ছি, বুঝতে পারবে। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন ইটস গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 identified geo-economic confrontation as one of the most significant global risk. ওকে, এই অবধি বোঝা গেছে প্রত্যেকের যে কেন এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি? ক্লিয়ার এই অবধি? স্যার আরেকবার বলুন, ওটা কি পড়লেন? হ্যাঁ, আচ্ছা, কারোর যদি ইংলিশে সমস্যা হয় সে বলবে যে স্যার আমি ইংলিশে বুঝলাম না, কারণ এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। ন্যাচারালি আমার কাছে যে কন্টেন্টটা থাকে সেটা ইংলিশে লেখা থাকে, তো সেই জন্য আমি ইংলিশে পড়ি। এখানে লিখেছে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন ইটস গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 আইডেন্টিফাই করেছে যে জিও ইকোনমিক কনফ্রন্টেশন, এটা ইংলিশেই লিখতে হবে, এটা এখন সারা বিশ্বের একটা সবথেকে ভয়ঙ্কর রিস্কের মধ্যে বা গ্লোবাল রিস্কের মধ্যে বা বিশ্বব্যাপী যে মানে রিস্ককে বাংলায় কি বলবে, বিশ্বব্যাপী যে সমস্যা, তার মধ্যে নিজের একটা জায়গা করে নিয়েছে। এটা রেফার করছে যে সমস্ত স্ট্র্যাটেজিক ইউজ অফ ইকোনমিক টুলস সাচ এস ট্রেড, রেস্ট্রিকশন, স্যাংশন, টেকনোলজি কন্ট্রোল। এই টেকনোলজি কন্ট্রোল কি? টেকনোলজি কন্ট্রোল আমরা যদি দেখি তাইওয়ানের উপরে চায়নার যে ইমপ্যাক্টটা, এটা হচ্ছে টেকনোলজি কন্ট্রোল, ঠিক আছে। এন্ড ক্যাপিটাল ব্যারিয়ার্স বাই কান্ট্রিজ টু প্রেসার জিও পলিটিক্যাল অবজেক্টিভস। মানে এটাই বলছে যে আমাদের যে এবছর যে রিপোর্টটা বেরোলো গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 অনুযায়ী, জিও ইকোনমিক কনফ্রন্টেশন বিশ্বব্যাপী যে রিস্ক আছে, সেই রিস্কের মধ্যে একটা অন্যতম রিস্ক হয়ে দাঁড়িয়েছে। এবং তার ফলে কিছু কিছু দেশ তার বিভিন্ন টুলস, ইকোনমিক্যাল টুলস, যেমন ট্রেডের মাধ্যমে আমরা যদি দেখি ট্রেড ওয়ার চলছে। ট্রেড ওয়ার কার কার মধ্যে চলছে একটু বলো? ট্রেড ওয়ার কার কার মধ্যে চলছে? স্যার আমেরিকা চীন মেইনলি। আমেরিকা চীন একদিকে চলছে, আর একটা হচ্ছে আমেরিকা ইন্ডিয়াও চলছে কিন্তু, ঠিক আছে। আমেরিকার সঙ্গে চীন যখন চলছে, তার সঙ্গে আমেরিকা ইন্ডিয়া। এই যে ট্রেড ওয়ারের মতো পলিসি, যে সমস্ত পলিসি এজ এ টুল ইউজ হচ্ছে ফর কি, ফর জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। এই সমস্ত জিনিস, স্যাংশন, রাশিয়ার উপরে স্যাংশন চলছে। টেকনোলজিক্যাল টুল, টেকনোলজিক্যাল টুল কোনগুলো? টেকনোলজিক্যাল টুল হচ্ছে এই যে, আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই যে দেখবে বর্তমানে একটা কম্পিউটার তৈরি করতে গেলে তার খরচ হয়ে যাচ্ছে প্রায় 86K।
এই জিনিসটা কিন্তু আজ থেকে 1.5 বছর আগে সেম ফিচারস এর কম্পিউটার 42,000 টাকা তৈরি হতো। কেন তৈরি হচ্ছে? কারণ এর যে সমস্ত চিপসেট আছে সেই চিপসেট মেইনলি ম্যানুফ্যাকচারিং কারা করে? এই চিপসেট ম্যানুফ্যাকচারিং করে কিন্তু একমাত্র তাইওয়ানের যে সমস্ত কোম্পানি আছে তারা। তো এই তাইওয়ানের সঙ্গে যে চায়নার যে কনফ্রন্টেশন, এর ফলে সারা বিশ্ব জুড়ে একটা ইকোনমিক্যাল মানে ওয়ারফেয়ারের মতো সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে তুমি দেখো আমাদের চিপসেট যে জিনিসগুলো আছে সেগুলো একটা হাই প্রাইস হয়ে গেছে। তার সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধের ফলে কি কি হয়েছে? এলপিজি আর অয়েল হাই প্রাইস হয়ে গেছে, ঠিক আছে? আবার রাশিয়া এবং ভেনেজুয়েলার ফলে সেখানেও এই দুটোকে হাই প্রাইস হয়েছে। ইউক্রেনের সঙ্গে ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার যে ঝামেলা চলছে তার ফলে কোন জিনিসটা হাই প্রাইস হচ্ছে? তার ফলে আমাদের টোটাল যে ট্রেডের যে পলিসি, যেখানে ডলারের যে মানে ডলারের যে পরিমাণে ডলার হাই হচ্ছে সেই তুলনায় যে রুপির ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেটাও কিন্তু জিও ইকোনমিক কনফ্রন্টেশনেরই একটা এফেক্ট। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রথম যে ইন্ট্রোডাকশনটা আমরা যেটা বললাম সেটা এই ঘটনাগুলোকেই ব্যাখ্যা করছে। এই অবধি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? বলো। আচ্ছা, আজকের টপিকটা একটু অন্য ধরনের, তাই হয়তো অনেকে তোমরা এর সঙ্গে এই টপিকটার সঙ্গে মানে পরিচিত নও, কিন্তু এই টপিকটা একটু জেনে রাখা ভালো, কারণ সহজ টপিক তো সবাই পারবে, কঠিন টপিক একটু না জানা থাকলে হয় না। আচ্ছা, এবার আমাদেরকে বলেছি ইমপ্লিকেশন ফর গ্লোবাল গভর্নেন্স। মানে ইমপ্লিকেশন ফর গ্লোবাল গভর্নেন্স মানে কি জানতে চাইছে একটু বলবে? ইমপ্লিকেশন ফর গ্লোবাল গভর্নেন্স এটা মানে কি জানতে চাইছে? আগে তো কোশ্চেনটা বুঝতে হবে, একটু বলো। ইমপ্লিকেশন ফর গ্লোবাল গভর্নেন্স এটা তার মানে কি জানতে চাইছে? স্যার বিভিন্ন দেশগুলিতে পলিটিক্যাল আর ইকোনমিক্যাল যে ইম্প্যাক্টটা পড়ছে সেই হিসেবে। মানে একদম, বিভিন্ন দেশ বলো আর সারা বিশ্ব বলো, ঠিক আছে? এক কথা, সারা বিশ্বে যে পলিটিক্যাল ইকোনমিক্যাল ইমপ্যাক্ট করবে। হ্যাঁ বলো। কি বলছো? হ্যাঁ স্যার, শোনা ওটাই যাচ্ছে না। বলতে চাচ্ছি। আচ্ছা, এবার বলো তাহলে ইমপ্লিকেশন কি কি পড়তে পারে? একটু নিজেরা অন্য দিনের মতো যেরকম বলো, আজকে একটু বলার চেষ্টা করো কি কি ইমপ্লিকেশন পড়তে পারে। একটু ভেবে ভেবে বলো, আমি সময় দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টপিক নতুন, তাই একটু ভেবে বলো। সায়নিকা চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, চেষ্টা করব। হ্যাঁ, কোয়েলকে আমি দেখি না সেরকম সব দিন বলতে। কোয়েল, চন্দ্রচূড়, আশালিপি, তুমি যেহেতু নতুন জয়েন করলে একটু চেষ্টা করো, ঠিক আছে? শ্যামলী, সোমা এবং সুকন্যা যে কজন রয়েছে, ঠিক আছে, একটু চেষ্টা করো। আর জয়দীপ এবং অনুমিতা তো মোটামুটি চেষ্টা করে, তাই ওদেরকে আর বললাম না, একটু তোমরাও চেষ্টা করো, কি কি মানে অ্যান্সার হতে পারে, মানে ইমপ্যাক্ট কি কি পড়তে পারে একটু বলো। আচ্ছা, প্রথমটা আমি বলি। প্রথমটা হচ্ছে যে মাল্টিল্যাটারালিজম, ঠিক আছে? মাল্টিল্যাটারালিজমে আলটিমেট কিন্তু একটা ইমপ্যাক্ট করতে পারে। কেন করতে পারে? মাল্টিল্যাটারালিজম জিনিসটা কি? মাল্টিল্যাটারালিজম বলতে আজকে তোমার দেশে কোনো প্রবলেম হলে তুমি কোথায় যাবে সমাধান করতে? ইউএনও। তো ইউএনও এই ইউএনও এর মধ্যে একটা বডি ছিল হু, মনে আছে সবার? হু যে বডি, হু থেকে কিন্তু ইউএসএ নিজেকে পুল আউট করে নিয়েছে। এটা সবাই খেয়াল করেছে হয়তো। হু থেকে ইউএসএ নিজেকে পুল আউট করে নিয়েছে। তার মানে আজ বাদে কাল যদি সারা বিশ্বে কোনো একটা হেলথ ইস্যু তৈরি হয়, সেক্ষেত্রে ইউএসএ কি কোনো রকম ভাবে রেসপন্সিবল থাকবে? অ্যান্সার হচ্ছে না, কোনো রকম ভাবে রেসপন্সিবল থাকবে না, কারণ সে তো এই বডিটার মধ্যেই নেই। তো এই যখন জিও ইকোনমিক কনফ্রন্টেশন চলছে, সেখানে কিছু কিছু দেশ তারা কি করছে, তারা জাস্ট নিজেদের মানে কান্ট্রি ফার্স্ট পলিসি, যেমন আমেরিকা ফার্স্ট পলিসি বলা হয়, তো সেই রকম পলিসির কথা চিন্তা করে তারা সেই সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। এর ফলে যে সিস্টেমটা এতদিন ধরে অস্তিত্ব ছিল, যার মাধ্যমে সারা বিশ্বের সমস্যা সমাধান হতো, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। সেটাকেই বলা হচ্ছে উইকেনিং অফ মাল্টিল্যাটারালিজম। বোঝা গেল?
হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে উইকেনিং অফ সাপ্লাই চেইন, গ্লোবাল সাপ্লাই চেইন, সাপ্লাই না, এটাকে বলা উচিত গ্লোবাল সাপ্লাই চেইন। আচ্ছা, এই গ্লোবাল সাপ্লাই চেইনের এক্সাম্পল একটু বলো। এটা তো অলরেডি অনেকদিন ধরে জানো, কোভিড এর সময় থেকে টপিকটা বলো। এখন যদি রিসেন্ট বলতে হয় তাহলে সেই স্ট্রেট অফ হরমুজের ব্লকেজের কারণে এলপিজি সাপ্লাইটা জাম ব্লকেজ হয়ে আছে। একদম, তুমি যে কোনো এক্সাম্পল দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে গ্লোবাল সাপ্লাই চেইন বলতে আলটিমেটলি কি, আমাদের মনে করো দেশে কোনো একটা সিস্টেম তৈরি হচ্ছে, তার জন্য কি সব ম্যাটেরিয়াল আমাদের দেশেই পাওয়া যায়? তাই অ্যানসার হচ্ছে না, পাওয়া যায় না। তাহলে আলটিমেটলি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস আসে, কিন্তু যখন মানে এমন কোনো ইভেন্ট চলছে যেটা সারা বিশ্বব্যাপী একটা ইমপ্যাক্ট ফেলছে, যদি আমি বলি ইরান ওয়ার, তার ফলে কি হচ্ছে, গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপ্ট হচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখন কিছু কিছু দেশ নিজেদের মধ্যে অতিরিক্ত বন্ধুত্ব স্থাপন হয়ে যাচ্ছে। যেমন আমি যদি তোমাকে বলি বা তোমাদেরকে বলি, ইউএসএ বা একটা বড় চিন্তা যে সারা বিশ্বের মধ্যে ইউরোপ এবং তার সঙ্গে এশিয়ার মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া, তারা সব সময় সবকিছুতে ইউএসএ কে সাপোর্ট করবে। তো সেটা তো ইন্ডিয়া করে না সব সময়। ইন্ডিয়া একটা নিউট্রাল স্ট্যান্স রেখে চলাচল করার চেষ্টা করে। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডিয়ার উপরে আলটিমেটলি ইমপ্যাক্ট পড়ছে কিনা, যে ইরানের থেকে তেল কেনা যাবে না, ভেনেজুয়েলা থেকে তেল কেনা যাবে না, রাশিয়া থেকে তেল কেনা যাবে না, তাহলে এই যে সাপ্লাই চেইন, সেটা কিন্তু ইমপ্যাক্ট আসছে। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে টেকনোলজি ডিভাইড। টেকনোলজি ডিভাইড। আচ্ছা, টেকনোলজি ডিভাইড নিয়ে দু চার লাইন বলো, আমি পয়েন্টগুলো বলছি আজকে, একটু চেষ্টা করো। টেকনোলজি ডিভাইড নিয়ে দু তিনটা লাইন বলো। যে দেশে যে টেকনোলজিটা মানে কি বলবো উন্নত, সে সেটাকে অন্য দেশে কি বলবো দিয়ে হেল্প করছে বা প্রমোট করছে। টেকনোলজি ডিভাইড মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে কোন দেশের কাছে কোন টেকনোলজি মনে করো খুব ভালো আছে। যেমন আমি সে ফর এক্সাম্পল আমি যদি বলি, ভারতের এখনো পর্যন্ত কিন্তু কোনো যে যুদ্ধ বিমানের ইঞ্জিন কিন্তু ভারতের কাছে নেই, যার জন্য ভারত কখনো রাফাল, কখনো বিভিন্ন জেট ইঞ্জিনের দিকে ভারত পারচেসের দিকে এগোয়। এবার সেক্ষেত্রে যদি কখনো ভারত বলে কোনো দেশকে যে আমাদেরকে আলটিমেটলি আমরা তোমাদের কাছ থেকে জিনিস কিনবো, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে আমাকে তোমার যে টেকনোলজিটা, যেটার ভিত্তিতে তুমি এই সিস্টেমটাকে তৈরি করেছো, সেই টেকনোলজিটা আমাকে প্রোভাইড করো বা টেকনোলজি ট্রান্সফার করো, সেখানে কিন্তু দেশ করতে চাইছে না। কারণ কি, সে ভাবছে যদি আমি আমার টেকনোলজিটা ট্রান্সফার করে দিই, তাহলে সেই দেশে যে ইম্পর্টেন্স ছিল সেটা কমে যাবে। এবার এখানে একটা কথা থাকে যে তাহলে সেই দেশ যে করছে না, এটা কি ঠিক করছে? স্বাভাবিক, ভারতের কাছে যদি কোনো টেকনোলজি থাকে, যদি আগে ভারতের কাছে ব্রাহ্মসের টেকনোলজি আছে, আগে যদি পাকিস্তান বলে যে আমি তোমার বন্ধু হয়ে যাব, আমাকে ব্রাহ্মসের টেকনোলজি দিয়ে দাও, ভারত কি দেবে? কোনোদিন দেবে না, ঠিক আছে। তো এটা সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আমাদের যেহেতু কোনো ইমপ্যাক্ট লিখতে হবে, সেটাও জিও ইকোনমিকের সঙ্গে রিলেটেড, তাই আমরা টেকনোলজি ডিভাইডকে লিখতে পারি। ওকে, আব্দুল নতুন হ্যাঁ স্যার। এসছো। আচ্ছা, পয়েন্টগুলো বোঝা যাচ্ছে তো প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ওকে, ইমপ্যাক্ট অন ডেভেলপিং কান্ট্রিজ, এটা একটা পয়েন্ট। ইমপ্যাক্ট অন ডেভেলপিং কান্ট্রিজ। আচ্ছা, এই যে ডেভেলপিং কান্ট্রিজ এর উপরে কি ইমপ্যাক্ট পড়ছে, এটা একটু বলো। স্যার ইমপ্যাক্ট প্রথমত বিভিন্ন কান্ট্রি তাদেরকে নিজেদের অস্ত্র কিনতে হচ্ছে আত্মরক্ষার জন্য, সেখানে একটা ভালো অ্যামাউন্ট খরচা করতে হচ্ছে। হ্যাঁ, আর যেহেতু ডেভেলপিং কান্ট্রি গুলো ইকোনমিক্যালি খানিকটা উইকার পোর্শনে পড়ছে, সেহেতু তাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য পারপাসে যে খরচা করা সেটা কমে যাচ্ছে। একদম। আর স্যার আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্যার ওই জিনিসপত্রের দাম যেটা বাড়ছে, সেক্ষেত্রেও স্যার ওই মানে বৈদেশিক মুদ্রার ইয়েটা ব্যালেন্স ডেফিসিটটা বেশি হয়ে যাচ্ছে, বেশি পরিমাণ খরচা করতে হচ্ছে ওভারঅল, ওভারঅল ইম্প্যাক্টটা ইকোনমির উপর পড়ছে। হুম, একদম। এই বেসিক যেটুকু জয়দীপ বললো, এইটুকু বললেই হবে যে একটা ডেভেলপিং দেশে সাধারণত তারা ইকোনমিক্যালি উইকার হয় এবং
এই বর্তমান যে আপগ্রেডেশন সেই আপগ্রেডেশন অ্যাডপ্ট করতে গিয়ে তাদের একটা প্রচুর ইকোনমিক্যাল বার্ডেন তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে তার মানে আমাদেরকে ইমপ্যাক্ট লিখতে বলেছিল, মানে ইমপ্লিকেশন লিখতে বলেছিল, ইমপ্লিকেশন মানে আলটিমেট আমরা জানি ইমপ্যাক্ট লিখতে হবে। এই যে জিনিসটা ইমপ্যাক্ট কোন কোন জায়গায় পড়ছে, কি কি পড়ছে, এগুলো আমাদের কাছে সবার নখদর্পণে ছিল। এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি, সবাই পড়েছো। গ্লোবাল সাপ্লাই চেইন এটাও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি, ইরান ইস্যুতে পড়েছো। টেকনোলজি ডিভাইড এটা এখনকার টপিক না, এটা অনেক আগের টপিক ছিল, এটা হয়তো আমরা রিসেন্টলি আলোচনা করিনি, আর এটা তো আমাদের জানা পয়েন্ট। এই চারটে পয়েন্টের উপর আমরা লিখলাম, এটা জাস্ট কি করলাম, আমরা ব্রেনস্টর্মিং করে লিখলাম। এইভাবে কিন্তু তোমাদেরকে মানে ডেসক্রিপটিভ পেপার থেকে অ্যানসার লিখতে হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? যারা নতুন আছো, আশালিপি বলো, আব্দুল বলো, বা অন্য কেউ চন্দ্রচূড় বলো, বা যে কেউ আছে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। তার এরপর আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কি কি ইমপ্যাক্ট পড়ছে সেটা লিখব। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো নেক্সট আমরা লিখব ইমপ্লিকেশন অফ ইন্ডিয়া, ইমপ্লিকেশন অন ইন্ডিয়া। আচ্ছা, এইভাবে আমি এখানে লিখছি। অনেকে হয়তো ভাবছো স্যার নোটটা কোথায় পাবো? নোটটা তোমাদেরকে প্রদীপ স্যার পাঠিয়ে দেবেন। আমি প্রদীপ স্যারকে তো নোট পাঠিয়ে দিয়েছি অলরেডি। এবার প্রদীপ স্যার হয়তো কয়েকটা নোট পাঠান নিয়ে আমাকে বললো, কিন্তু দেখি আজকালের মধ্যে আমি বলে দিচ্ছি নোটটা পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, নোটটা সেখান থেকে পাবে। নোটটা ইংলিশে লেখা থাকবে। এবার অনেকে ভাবছো বাংলায়, অনেকের একটা ডাউট মানে ব্যাপার আছে যে স্যার আমি বাংলায় লিখবো, কিন্তু ইংরেজি পড়তে পারো তো সবাই? এইটুকুই জানতে চাইছি। কারণ এটা যেন পরে না হয় যে স্যার আমার বাংলায় আমি নোট পাইনি। ঠিক আছে, হ্যাঁ ইংরেজি পড়ে সবাই বুঝতে পারো। কারোর কি ইংরেজি নিয়ে কোনো অসুবিধা যদি থাকে তাহলে ক্লাসে ডিসকাস করবে, টপিকটা বলে দেবো। এই টপিকগুলোকে কেন বাংলায় নিয়ে আসতে পারি না এর একটা কারণ আমি বলছি। এই টপিকগুলো ইউপিএসসি মানে ওরিয়েন্টেড লেখাগুলো, তোমরা হয়তো যারা ইউপিএসসি গণনার লেখা দেখেছো কোনোদিন, না পড়লেও অনেকেই সার্চ করে দেখেছো, তারা জানো ইউপিএসসি মেন্সের লেখা এরকম হয়। আর আমার এখনো পর্যন্ত সেই মানে বাংলার দক্ষতা আসেনি যে এই যে মানে ইংলিশের এইসব ধরনের টার্মিনোলজি যেগুলো আছে সেগুলোকে এক্সাক্ট বাংলায় কি বলে সেটাকে ব্যাখ্যা করতে পারবো। আর সেটা যদি না করা যায় না তাহলে আলটিমেটলি বাংলা লেখা লিখে নাম্বার পাবেন। সেই জন্য আমি ইংলিশে লিখে রাখি, আমি ক্লাসে বাংলায় বুঝিয়ে দিই। ঠিক আছে, যদি কারোর বাংলা নিয়ে সমস্যা থাকে ক্লাসের মধ্যেই ডিসকাস করে নেবে। চলো আমাদের ইমপ্লিকেশন ফর ইন্ডিয়া কি কি হচ্ছে সেগুলো দেখি। প্রথম একটা পয়েন্ট হচ্ছে সাইবার থ্রেট। প্রথম একটা পয়েন্ট হচ্ছে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? সাইবার থ্রেট এটা কি জিনিস একটু ক্লিয়ার করে দাও, যার আইডিয়া আছে সাইবার থ্রেট, হোয়াট ইজ সাইবার থ্রেট? ক্লিয়ার করো একটু। সাইবার থ্রেট জিনিসটা কি একটু বলো। স্যার এটা কি ইন্টারনেট সাইবার ফ্রডের সঙ্গে রিলেটেড? হ্যাঁ 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 একদম। স্যার এই যে এত ব্যাংক ট্যাঙ্ক থেকে মানে ফোন আসে বা অনেকের টাকা চলে যায়, এরকম টাইপের কিছু হবে? মানে ফোন করে অনেক নাম্বার জানতে চায় না কি, আধার নাম্বার হ্যানা ত্যানা যেরকম বেরিয়েছে সাইবার ক্রাইমের। হ্যাঁ দেখো, এটা এটা হবে, কিন্তু যখন আমরা টপিকটা বলছি গ্লোবাল রিলেটেড তখন আমাদের গ্লোবাল রিলেটেড অ্যানসার দিতে হবে। ঠিক আছে, একটু সেই হিসাবে হবে। ওকে। মানে তুমি যেটা বলো এখন আমরা বলি সাইবার থ্রেটের সমস্যাটা কি? ঠিক আছে, মানে যেটা অনুমিতা বলছিলে সেটাকে আমরা বলি সাইবার ফ্রড। সেটা একই রিলেটেড সাইবার থ্রেট, সেটাও দিস ইজ ওয়ান টাইপ অফ সাইবার থ্রেট, বাট যেহেতু আমাদের গ্লোবাল ইস্যু সেই জন্য গ্লোবাল হিসেবে চাইছি অ্যানসারটা। বলো। তো ইন্টারনেটের থ্রু এমন কিছু মানে অ্যাক্টিভিটি করা বা যেটা মানে কি বলবো, এটা সিকিউরিটিকে হার্ম করতে পারে, দেশের সিকিউরিটি বা এরকম কিছু। হ্যাঁ, দেশের সিকিউরিটি কিভাবে একটু সেটা ক্লিয়ার করো। মানে স্যার যেরকম আমি বলছি, ধরুন মানে অনেক কিছু তো থাকে না ক্রিটিক্যাল ডেটা, যেমন আর্মির কোথায় কোথায় পজিশন বা হ্যাঁ অনেক কিছুই। সেটা যদি কোনোভাবে ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করে বা এমন কিছু একটা করলো যে
মানে ডেটাগুলোকে পেয়ে গেল, সেটা তখন দেশের মানে মিলিটারি হোক বা যেটাই হোক সেটাকে থ্রেটে পড়ে যেতে পারে, মানে সেটা আলটিমেটলি দেশেরই ক্ষতি আর কি। আচ্ছা, বুঝেছি। আর কোনো কিছু জয়দীপ বলছিল, বলো। স্যার এখন ওই আমেরিকার সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে মেন সার্ভিস যে বিজনেসটা হয় ইন্ডাস্ট্রি, সেখানে স্যার মানে ভারত থেকে প্রচুর ওই সাইবার ফ্রডের পরিমাণ বেড়ে গেছে। ওই জন্য বিভিন্ন দেশ এখন ভারতের থেকে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে মানে পরিমাণ কমিয়ে দিয়েছে বা অনেকটা সতর্কতা হিসেবে দেখছে এইটা স্যার। আর স্যার মানে বেশ কিছু জায়গা আছে যেমন মায়ানমার বা এরকম, যেখান থেকে স্যার এই ফ্রড কল করে বিভিন্ন জায়গায় ভারতে বিশেষ করে যে টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে ইয়ে করে নেওয়া হচ্ছে, যেটা স্যার ইন্টারন্যাশনাল ইস্যু এটা। দেখো, এর প্রেজেন্ট একটা মানে বেসিক एग्जांपल আজ থেকে 2-3 বছর আগে হয়েছিল। মহারাষ্ট্রে একটা ইলেকট্রিসিটি বোর্ডের সম্পূর্ণ যে মানে কি বলবো কানেকশন বা গ্রিড সিস্টেম, সেটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কখন হয়েছিল? যখন গালওয়ান ভ্যালি কনফ্রন্টেশন চলছে সেই সময়। তারপরে যেটা শাইনিকা বলল যে আমাদের যদি জিপিএস এর মতো সিস্টেম, যেহেতু জিপিএস ইজ নট কন্ট্রোলড বাই ইন্ডিয়া, তাই এইরকম কোন সিস্টেম যদি কোনোভাবে বিদেশি যারা এর প্রোভাইডার রয়েছে তারা যদি ডেটাটাকে লিক করে দেয়, তাহলে একটা বড় সাইবার থ্রেট তৈরি হতে পারে। কারণ আমার সঙ্গে সেই দেশের সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু সেই দেশের কোম্পানি যদি আমার দেশের বিরুদ্ধে কাজ করে, তাহলে আলটিমেটলি সেটা আমার দেশের জন্য একটা ইন্টেলিজেন্স মানে ব্রিচ হিসেবে কিন্তু কাজ করবে। ঠিক আছে? আর যেটা জয়দীপ বললেন যে মায়ানমার ইস্যুটা, সেটা অবভিয়াসলি মানে মায়ানমারের নামটা নিয়ে বলতে হবে। ঠিক আছে? যে বিভিন্ন জায়গা থেকে এটা বলতে পারে যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক সময় ফ্রড কলের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং যেটা আলটিমেটলি সাইবার থ্রেটে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার এর ইমপ্যাক্ট, একটা সেকেন্ড ইমপ্যাক্ট আমি যেটা বলবো, সেটা খুব ভালো একটা ইমপ্যাক্ট। সেটা চলো দেখি। সেটা হচ্ছে যে ইকোনমিক অপরচুনিটিস। আচ্ছা, ইকোনমিক অপরচুনিটিস জিনিসটা কি, এটা হয়তো আমাকে আইডিয়া করতে পারবে। ব্যাপারটা মনে করো, যখন আমরা দেখছি আমাদের দেশের সাপ্লাই চেইন ডিসরাপ্ট হচ্ছে, যে ভারত এই চায়না থেকে কোনো একটা জিনিস ইম্পোর্ট করতো, তো সেই চায়না থেকে ইম্পোর্ট করা জিনিসটা কি হলো, লাইনটা বন্ধ হয়ে গেল। সেই সময় ভারত কি সেই জিনিসটার আলটিমেটলি যে মানে ইম্পোর্ট করা, সেটা কি বন্ধ করে দিচ্ছে? বন্ধ করছে না। ভারত কি করছে? ভারত অন্য আরো 5টা দেশের মাধ্যমে সেটাকে ইম্পোর্ট করছে। তাহলে এখানে কিন্তু একটা নতুন ইকোনমিক্যাল অপরচুনিটি বা ইকোনমিক্যাল জিনিস ক্রিয়েট হলো। তাহলে আলটিমেটলি কোনো একটা দেশ যে এই সাপ্লাই চেইন ডিসরাপশনের ফলে যে সে কোনো একটা দেশের উপরে ভরসা করেছিল এবং সেটা তাকে লং টার্মে ক্ষতি করতে সে ফিল করেনি, আলটিমেটলি সে যখন সমস্যায় পড়লো, তখন সে অ্যানাদার কোনো অপরচুনিটি বা অ্যানাদার কোনো অপশন খুঁজলো, সেটা আলটিমেটলি তার দেশকে এগিয়ে নিয়ে যাবে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বোঝা গেছে আমি কি বললাম বাকিদের কাছে? স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আমি বলছি, মনে করো ইন্ডিয়া সেমিকন্ডাক্টরের জন্য টিল নাও ডিপেন্ড করছে চায়না বলা ভুল, তাইওয়ানের উপর। তাইওয়ান যেহেতু সেমিকন্ডাক্টর পাঠাচ্ছে না সবসময়, মানে যে হারে দরকার সেই হারে, তাই ইন্ডিয়ার অনেক ক্ষেত্রে আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ফেলিয়ার হচ্ছিল। কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট এখন পুশ করছে কোথায়? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে। তাহলে ইন্ডিয়া যেহেতু পাচ্ছিল না, কার ভয়? চায়নার ভয় পাচ্ছিল না, তাইওয়ান চায়নাকে ভয় দেখাচ্ছে, সেই ভয় পাচ্ছিল না। সেখানে কি হচ্ছে? ইন্ডিয়ার সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছিল। কিন্তু ইন্ডিয়া একটা নেক্সট অপরচুনিটি ভাবলো, তাহলে আমি আমার দেশেই একটা সেমিকন্ডাক্টর হাব যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি সমস্যাটা আমাকে ইনস্ট্যান্ট স্বস্তি দিতে না পারলেও লং টার্মে তো স্বস্তি দেবে। হ্যাঁ স্যার। সেটাকেই বলা হচ্ছে ইকোনমিক অপরচুনিটিস। স্যার ওকে স্যার। আরেকটা কি বলা যাবে, এই আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের ট্রেড ওয়ারের পর এই যে ভারতের সঙ্গে ইউরোপের যে মুক্ত বাণিজ্য চুক্তি যেটা হলো, মানে এটা তো অনেক আগে থাকতে কথা হচ্ছিল, কিন্তু মানে পুরো প্রসেসটা অনেক স্পিড আপ হয়েছে। সেই হিসেবে স্যার ইন্ডিয়ার অপরচুনিটি সেটা ইকোনমিক্যালি। একদম একদম একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টকেও এখানে আমরা অ্যাড অন করে দিলাম।
একটা ভালো পয়েন্ট বলেছো জয়দীপ, ঠিক আছে, এই পয়েন্টটাও কিন্তু একটা ভালো অপরচুনিটি। নেক্সট পয়েন্ট আমি যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক চ্যালেঞ্জেস, ঠিক আছে, ডোমেস্টিক চ্যালেঞ্জেস। চলো ডোমেস্টিক চ্যালেঞ্জেস বলে আমি একটা পয়েন্ট করছি। ডোমেস্টিক চ্যালেঞ্জেস কি? ডোমেস্টিক চ্যালেঞ্জেস হচ্ছে, মনে করো তুমি দেখবে তোমার লোকাল এরিয়াতে এই যে আমি বললাম মোবাইলের দাম হাইক হয়ে যাওয়া বা ছোট ছোট জিনিসপত্রের দাম হাইক হয়ে যাওয়া, এগুলোকে মানে মেইনলি বলছে যে তোমার ডোমেস্টিক কোনো ইন্ডাস্ট্রি যে সেটা যদি প্রপারলি কোনো বিদেশের ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে থাকে তাহলে তার উপর একটা বড় রকম চ্যালেঞ্জ বা বড় রকম প্রভাব পড়ছে, ঠিক আছে। আর একটা কি, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি চ্যালেঞ্জেস। স্ট্র্যাটেজিক অটোনমি চ্যালেঞ্জেস লেখা আছে ইন্ডিয়া মাস্ট ব্যালেন্স রিলেশন অ্যামং কম্পিটিটিং পাওয়ার ব্লকস উইথ প্রোটেক্টিং ন্যাশনাল ইন্টারেস্ট, ঠিক আছে। এই যে স্ট্র্যাটেজিক অটোনমি বলতে কি বোঝানো হচ্ছে? স্ট্র্যাটেজিক অটোনমি বলতে বোঝানো হচ্ছে যে তুমি তোমার দেশকে কতটা সুরক্ষিত করছো, এটাও তো আলটিমেটলি ইমপ্যাক্ট ফেলছে। মানে তুমি যখন ইউএস এর সম্পর্কটাকে সম্পূর্ণভাবে 2-3 বছর ধরে দেখবে যে ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার কিভাবে মানে সম্পর্ক চলছে, তো সেখানে স্ট্র্যাটেজিক অটোনমি অনেকবার চ্যালেঞ্জের মুখে এসেছে। তো সেই জিনিসটাও কিন্তু ইমপ্যাক্ট করছে। সেটা আমাদের কোনো ডেটা দিতে হবে না, কিছু না, জাস্ট একটা নরমাল লাইন লিখতে হবে যে যেহেতু নিজের দেশকে রক্ষা করার জন্য সমস্ত দেশ চেষ্টা করছে, তাই সেই দেশও কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ার কথা বলছে, ইন্ডিয়া কিন্তু একটা স্ট্র্যাটেজিক অটোনমি চ্যালেঞ্জেস ফেস করছে। বোঝা গেল ইন্ডিয়া কোন কোন প্রবলেম ফেস করছে বা কোন কোন জিনিস ফেস হচ্ছে, কি কি সমস্যা, কি কি তার ইমপ্যাক্ট। স্যার ডোমেস্টিক চ্যালেঞ্জটা আরেকবার বুঝিয়ে দেবেন? ডোমেস্টিক, হ্যাঁ বলছি, ডোমেস্টিক চ্যালেঞ্জ বলতে মনে করো কোন দেশের যদি কোনো একটা ছোট ইন্ডাস্ট্রি বা এমন কিছু ইন্ডাস্ট্রি যেটা বিদেশের পণ্যের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি বলি আমাদের যদি টুনির বাজার দেখো, মানে টুনির বাজার বলতে টুনির মার্কেট গুলো দেখো, তাহলে দেখবে টুনির মার্কেট কিন্তু ভারতে টুনি তৈরি হয় না, টুনি লাগে যে জিনিসগুলো ও ম্যাক্সিমামই চায়না থেকে ইম্পোর্ট করা। এবার দীপাবলির সময় যদি এইরকম একটা সমস্যা হয়, যেটা একটা সারা বিশ্বের সমস্যা, তাহলে টুনির বাজারে মানে ব্যবসা করে খাওয়া যে সমস্ত মানুষ রয়েছে তাদের ব্যবসা মার যাবে, তারা অতটা ইম্পোর্ট করতে পারবে না। তো এটা হচ্ছে ডোমেস্টিক চ্যালেঞ্জেস। এটা হচ্ছে এমন কিছু ছোট ইন্ডাস্ট্রি যেটা সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভরশীল। যদি আজকে বলি তোমাকে অয়েল ইন্ডাস্ট্রির কথা, অয়েল ইন্ডাস্ট্রি ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ফরেন নেশন। ভারতের কাছে অয়েল মানে রিফাইনিং বিভিন্ন কোম্পানি রয়েছে, সবথেকে বড় হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কিন্তু আলটিমেটলি এই সিস্টেমটা তো মানে বিদেশের উপর নির্ভর করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এবার আমরা ওয়ে ফরওয়ার্ডে কি বলবো, ওয়ে ফরওয়ার্ডে এই সমস্ত জিনিসগুলোকে সমস্যার সমাধান করতে হবে। এই আলটিমেটলি ওয়ে ফরওয়ার্ড মানে আমার সমস্যার সমাধান করার, এটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছি, এটাই আমাদের লিখতে হবে, কনক্লুশন আমরা এগিয়ে যেতে পারবো। এই কোশ্চেনটা প্রত্যেকের কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না একটু আমাকে জানাও। স্যার এক্ষেত্রে আরেকটা পয়েন্ট কি বলা যায়, ওই যে মানে মেনলি ভারতের যে ইন্ডাস্ট্রি বলুন বা ইকোনমি বলুন সার্ভিস ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ এবার যেহেতু বিভিন্ন দেশের মধ্যে একটা মানে ইয়ে হচ্ছে, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, সেহেতু স্যার সবাই চেষ্টা করছে মানে নিজেদের দেশে খানিকটা করে, তা সেক্ষেত্রে ভারতের সার্ভিসের পরিমাণটা কমছে ওভারঅল সেই হিসেবে। হ্যাঁ হ্যাঁ বলা যায় সার্ভিস ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড হচ্ছে, একদমই ঠিক বলে যান যে ইন্ডিয়ার সার্ভিস মানে মেইনলি গ্রোইং যে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি সেটা অনেকটাই বড় ইম্প্যাক্টেড হচ্ছে, এটাও ঠিক, ঠিক এটা বলা যায়, অসুবিধা নেই। যারা এতক্ষণ পুরো দেখলে আমাকে এইটুকু জানাও এই অবধি ক্লিয়ার কিনা। অর্ঘদীপ, আশালিপি, চন্দ্রচূড়, ঠিক আছে, কোয়েল, অনুমিতা, জয়দীপ, যারা যারা আছো আমি যাদেরকে দেখতে পাচ্ছি একটু জানাও। রীতা, ক্লিয়ার কনসেপ্ট নাকি কোনো হ্যাঁ ডাউট? স্যার। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে পরের একটা কোশ্চেন দিয়েছে, টপিকটা সেম, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জিও ইকোনমিক কনফ্রন্টেশন। এটা ক্লিয়ার অ্যানসার লিখতে পারবে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জিও ইকোনমিক কনফ্রন্টেশন? একবার স্যার ছোট করে বুঝিয়ে দেন। কোশ্চেনটা বুঝতে পেরেছো আগে বলো।
না, কোশ্চেনটার ভেতরটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি কোশ্চেনটা লিখছি, একটু ভাবো। এটা আমি বলবো না, কারণ এটা আমি মানে আগে একটু তুমি বলবে, আমি এতক্ষণ যেটা বললাম সেটার মধ্যে থেকে এটা কোশ্চেনের অ্যান্সার আসবে, ঠিক আছে? আগে আমাদের ইংরেজিতে তো মেন্সের কোশ্চেন আসবে, আগে আমাদের এই কোশ্চেন করে বুঝতে হবে কোশ্চেনটা কি চাইছে। মানে আমাকে যেটা যদি কোশ্চেনটাই না বুঝতে পারি তাহলে হবে না, ঠিক আছে? চন্দ্রচূড়, তুমি চেষ্টা করবে। আমি কোশ্চেনটা লিখছি। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, লেখা ক্লিয়ার, সবার কাছে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, বাই জিও ইকোনমিক কনফ্রন্টেশন। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কি জানতে চাইছে। চন্দ্রচূড়, তুমি ফার্স্ট চেষ্টা করো। স্যার, জিও ইকোনমিক বলতে কি বোঝায়? এই তো এতক্ষণ বললাম, জিও ইকোনমিক বলতে এমন কোন ঘটনা যেটা সারা বিশ্বের অর্থনীতিকে হেলিয়ে দিতে পারে বা অর্থনীতিকে চাঙ্গা করে দিতে পারে, সেটাকে জিও ইকোনমিক বলে। বলো, চেষ্টা করো। আমি তো এতক্ষণ বললাম। হবে না স্যার। আচ্ছা, চন্দ্রচূড় বাদে বাকি কেউ কোশ্চেনটা কি জানতে চাইছে? অর্ঘদীপ, একটু চেষ্টা করো। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো অর্ঘদীপ, বলো। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার আপনার কথা মাঝখানে কেটে গেছিল স্যার। জিও ইকোনমিক কনফ্রন্টেশন পর এটা একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, আমি বুঝিয়ে দেবো। আমি বলছি কোশ্চেনটা কি জানতে চাইছে। আমি জিজ্ঞেস করলেনটা কি? আমি বলছি কোশ্চেনটার মাধ্যমে তোমাকে কি জিজ্ঞাসা করছে, যে কোশ্চেনটা করছে সে অ্যাকচুয়ালি তোমাকে কি জিজ্ঞাসা করছে সেটাই জানতে চাইছি। এই কোশ্চেনটার মানে কি, মানে তোমাকে কি অ্যানসার লিখতে হবে। অ্যানসার কি লিখতে হবে, মানে অ্যানসারটা তো তুমি পরে বলবে, কোশ্চেনটার মানে বুঝতে পারছো, এটা আগে বলো। হ্যাঁ, ওকে, কোশ্চেনটা কি জানতে চাইছো বলো একটু, সেটাই জানো। এটা মানে কি বোঝায় এটা আসলে? একদম ঠিক আছে। তাহলে জিও ইকোনমিক কনফ্রন্টেশন জিনিসটা সম্পর্কে কার আইডিয়া একটু ক্লিয়ার হয়েছে একটু বলো, তারপরে আমি বলছি। জয়দীপ বা অনুমিতা বা যদি অন্য কেউ থাকো। চলো, আমি বলা শুরু করছি। জিও ইকোনমিক বলতে বোঝায় এমন কোন ঘটনা যেটা সারা বিশ্বের অর্থনীতিকে ইমপ্যাক্ট ফেলে, তাকে বলা হয় জিও ইকোনমিক। এখানে দুটো কথার সংমিশ্রণে তৈরি। একটা কথা হচ্ছে জিও, আর একটা কথা হচ্ছে ইকোনমিক। একটা কথা জিও আর একটা কথা হচ্ছে ইকোনমিক। তো এমন কিছু ঘটনা যেটা সারা বিশ্বের অর্থনীতিকে হিলিয়ে দিতে পারে, বা এমন কোন ঘটনা যা সারা বিশ্বের অর্থনীতিকে প্রচন্ড পরিমাণে স্ট্রং করে দিতে পারে, সেই ধরনের জিনিস হচ্ছে জিও ইকোনমি। আর তারপরে একটা কথা আছে কনফ্রন্টেশন। এই কনফ্রন্টেশন কথার অর্থ হলো যে দ্বন্দ্ব, বা জিও ইকোনমিক মানে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা, তাকে বলা হয় জিও ইকোনমিক কনফ্রন্টেশন। যেমন সম্প্রতি মানে বিভিন্ন ঘটনাকে যদি তুমি যদি লক্ষ্য করো, যেটা সারা বিশ্বব্যাপী চলছে, যেমন ইউএস ইরান ওয়ার, বা ইউক্রেন রাশিয়া ওয়ার, বা ইসরায়েল সিরিয়া ওয়ার, ইসরায়েল গাজা ওয়ার, এই ধরনের জিনিসগুলো সারা বিশ্বের অর্থনীতির উপরে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করছে। তো এই আলটিমেটলি এগুলো ছাড়াও যদি বিভিন্ন ইকোনমিক্যাল টুলস, যেমন ট্রেড ব্যারিয়ার বা স্যাংশন বা রেস্ট্রিকশন, বা তুমি যদি বলো টেকনোলজি গ্যাপ বা টেকনোলজি ডিসঅ্যাডভান্টেজ, সেই সমস্ত জিনিসগুলো সারা বিশ্বের অর্থনীতিকে তো মানে নড়ানোর চেষ্টা করছে। সেই জিনিসগুলোকে বলা হয় জিও ইকোনমিক কনফ্রন্টেশন। বোঝা গেল? স্যার বলো। স্যার, এই যে অনেকদিন আগে যে ট্রাম্প যে স্যার যে যে সব দেশে ট্যারিফ লাগানো শুরু করেছিল, যেটা কারণে ট্যারিফ ওয়ার শুরু হয়ে গেছিল, সেটাকে জিও ইকোনমিক কনফ্রন্টেশন পড়ছে। একদম করছে।
কোনো এমন টুল, মনে করো এমন কোন টুল যেটা ইকোনমির উপরে ইমপ্যাক্ট ফেলবে, এমন কোন টুল যেটা ইকোনমির উপরে ইমপ্যাক্ট ফেলবে, সেটাই হলো মানে জিও ইকোনমিক কনফ্রন্টেশনের এক্সাম্পল। বুঝলে? হ্যাঁ। ওকে, এবার এর কারণ আর আমরা কি জানতে চেয়েছে, পরের প্রশ্নটা আমি বলছি। আচ্ছা, এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট বলেছে এক্সামিন ইটস কজেস এন্ড সাজেস্ট মেজার্স টু ইট। আমি কোশ্চেনটা লিখছি। ওকে, বলেছে এর কজ এবং এর যে মেজার আছে সেটাকে সাজেস্ট করতে বলেছে। এবার তার মানে এর কজ কি কি আছে সেগুলো একটু জানতে হবে, আর এর মেজার কি কি, মানে কি কি ভাবে এটাকে মানে আটকানো যায় সেটাকে একটু জানতে হবে, বা পরিমাপ করা যায়, বা পরিমাপ ঠিক না, এখানে রক্ষা করা যায় দেশ পৃথিবীকে, সেটা একটু জানতে হবে। তো একটু বলো কি কি কারণ হতে পারে। স্যার যে সমস্ত এখন যুদ্ধ চলছে এটা ইমিডিয়েট থামানো উচিত স্যার। না, কজ গুলো আগে একটু বলো, বুঝলে? একটু কজ গুলো বলো। আমি যেগুলো বললাম সেগুলোই কারণ, একটু বুঝিয়ে বলো তাহলেই হবে, একটা একটা করে পয়েন্ট করে। আজকে তোমাদেরকে এই টপিকটা একটু মানে কি বলবো, একটু স্যার ওভার মনে হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার কি বললেন বলুন, আমার ফোনটা আজকে এত ডিস্টার্ব করছে না, আমি বলতে গিয়েও আমি বলছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আমি জানতে চাইছি যে জিও ইকোনমিক কনফ্রন্টেশনের কারণ কি, মানে কিসের জন্য জিও ইকোনমিক কনফ্রন্টেশন অ্যাকচুয়ালি হচ্ছে। আচ্ছা, এই যে নানা দেশের মধ্যে যে যুদ্ধ লেগে আছে বা মানে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছে যে পুরো বিশ্ব অর্থনীতিটাকেই নাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, একটা ওয়ার্ড, ঠিক আছে, আর 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 সেকেন্ড পয়েন্ট। স্যার রিপিটেডলি স্যার হেভি ট্যারিফ লাগানো হচ্ছে। আচ্ছা, ট্রেড ট্যারিফ লিখলাম, ঠিক আছে। তারপর স্যার কম্পিটিশনও বেড়ে যাচ্ছে, মানে হ্যাঁ বলো। কম্পিটিশনও বেড়ে যাচ্ছে বিভিন্ন আচ্ছা, দেশের। কম্পিটিশন অনেক বেড়ে যাচ্ছে একদম। আচ্ছা, আর এই আগের কোশ্চেনে যেগুলো ডিসকাস করেছি সেগুলোর ভিতর থেকে অ্যানসার হবে, শুধু একটু ভেবে ভেবে বলতে হবে। বলো। পাওয়ার রাইভালরি একটা হতে পারে স্যার। পাওয়ার রাইভালরি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলা যায়। হ্যাঁ ঠিক আছে, আর স্যার কিছু কিছু ক্ষেত্রে তো ন্যাচারাল কজও থাকে, যেমন কিছুদিন আগে একটা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য প্লেন বা বন্ধ ছিল, বা কোভিড এর মতো কিছু ঘটনা, যেক্ষেত্রে স্যার মানুষের কিছু করার নেই ন্যাচারাল কজ হিসেবে। হ্যাঁ, ন্যাচারাল কজের মধ্যে একটা বলতে পারো, এই কোভিড এর মতো ঘটনাকে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর স্যার আপনি যেটা বললেন উইকেনিং অফ গ্লোবাল সাপ্লাই চেইন, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে হবে। আমি আগের পয়েন্টে যা যা বলেছি আগের কোশ্চেনে, ঠিক আছে, সেটা সম্পূর্ণই হবে, সম্পূর্ণ। শুধু আমি শুধু এটাই দেখতে চাইছি যে তোমরা আগের কোশ্চেনটাকে কতটা ভালো বুঝলে, তার উপরে ভিত্তি করে এর পয়েন্টগুলোকে রেডি করতে পারছো। জাস্ট এর উপরে একটা লাইন করে লিখতে হবে, এই কটা পয়েন্ট লিখলে কজ আমাদের মোর দ্যান এনাফ, ঠিক আছে। আমি নিজে কিন্তু একটাও বলিনি, সবকটা তোমরাই বললে। বোঝা গেল এরকম ভাবে আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে। তার মানে আমরা একটা টপিক পড়বো, সেটার থেকে সেই কোশ্চেনটাই আসবে তা তো না, তার অন্যরকম কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনটা কজ আমরা লিখতে পারলাম, প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। চলো
এবার আমি এফেক্ট লিখবো। এবার ছোটবেলার বুদ্ধি, মাধ্যমিক পরীক্ষার বুদ্ধি এবার ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ যে পরীক্ষাটা দিতে এসছো সেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে। এবার মাধ্যমিকের বুদ্ধি ইউজ করে এফেক্ট লিখো। কথাটা আমি কেন বললাম আমি বলছি, মানে আলটিমেটলি মাধ্যমিকের বুদ্ধি এখানে খুব কাজে লাগে। তুমি চেষ্টা করো ভাবার। মানে জিও ইকোনমির এফেক্ট গুলো কি কি সেইটা তো? হুম। স্যার এখন যে এফেক্ট গুলো পড়ছে সেগুলো বলবো? একদম একদম, কোনো অসুবিধা নেই। তো যেরকম বললাম স্যার ট্যারিফের কথা, স্যার এই যে ট্যারিফ লাগানো হচ্ছে স্যার এর জন্য রুপির ভ্যালু ডিপ্রিসিয়েট করছে স্যার। একদম, রুপির ভ্যালু ডেপ্রিসিয়েট করছে। রুপি ডেপ্রিসিয়েশন। আচ্ছা, রুপি ডেপ্রিসিয়েশন না বলে কারেন্সি দিচ্ছি, কারণ সারা বিশ্বব্যাপী এফেক্ট পড়ছে তো কারেন্সি ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তারপরে স্যার আরেকটা হতে পারে যে যে জিনিসপত্রের দামগুলো বেড়ে যাচ্ছে, লাইক এলপিজি, অয়েল। ইনফ্লেশন। ইনফ্লেশন আর ছোট ছোট মার্কেটের ডিসরাপশন, মানে ডোমেস্টিক ডিসরাপশন। ওকে, ডোমেস্টিক মার্কেটের ডিসরাপশন যেটা। আর বলো। স্যার এই যে বিভিন্ন দাম বাড়ছে এর ফলে মানে মানুষের প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, সোশ্যালি একটা ইম্প্যাক্ট পড়ছে। হ্যাঁ, সেটা বলতে পারো, বা তার থেকে সেই পয়েন্টটাকে একটু ভালোভাবে যদি বলো, সেটা হচ্ছে ইকোনমিক্যাল গ্যাপ। ইকোনমিক্যাল গ্যাপ মানে তুমি যেটা বলতে চাইলে এটাই তো বলতে চাইলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, জাস্ট আমি একটু মানে এটা ভালো বললাম, মানে ভালো টার্ম ইউজ করলাম, আর কিছুই না, ঠিক আছে? এই হলো এফেক্ট। এবার আমাদেরকে বলেছে মেজার। এই অবধি এফেক্ট সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেজার একটা জিনিস দেখছো, আগের কোশ্চেনটা লিখতে আমাদের সময় কত বেশি লেগেছিল, এই কোশ্চেনের সময় কত কম যাচ্ছে। বলো, মেজার মানে এটাকে কি করে তুমি রক্ষা করবে, মানে এটাকে প্রতিকার কি, রেমেডিস বলো। স্যার গভর্নমেন্ট রুল গুলোকে মেনে চলতে হবে। জিও ইকোনমিতে জিও ইকোনমিতে গভর্নমেন্ট কে আসবে, কার কথা শুনবে? ঠিক দিকেই গেছে, কিন্তু গভর্নমেন্ট হবে না। ইউএন বলো গ্লোবাল গভর্নেন্সের রুল। গ্লোবাল গভর্নমেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গ্লোবাল গভর্নেন্সের যে রুল রয়েছে সেটাকে মেনে চলতে হবে। আচ্ছা, সেকেন্ড মানে এটা হচ্ছে আমাদের যে মাল্টিল্যাটারালিজম আছে সেটাকে বাড়াতে হবে এক কথায়, ঠিক আছে? যদি কেউ গ্লোবাল গভর্নেন্স না মনে থাকে এট দ্যাট টাইম, সেই সময়, তাহলে তুমি মাল্টিল্যাটারালিজমকে স্টপ করতে হবে, এটা বললেও হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলো। স্যার ডোমেস্টিক ইকোনমিতে যে প্রোডাকশন হচ্ছে তার পরিমাণটা বাড়াতে হবে, মানে পুরো যে কাঁচামাল থেকে শুরু করে পুরোটা যদি আমাদের দেশেই পাওয়া যায় সেক্ষেত্রে ওই ডিসরাপশন বা দাম বাড়ার ক্ষেত্রে সমস্যাটা কমে যাবে আস্তে আস্তে। মানে সাপ্লাই চেইনকে ডাইভার্সিফাই করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমি নামগুলো বলছি এইগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? এই যেমন জয়দীপ যে কথাটা বললো সেটাকে যদি ও শুধু লিখে দেয়, তাহলে একজন টিচার যতটা নাম্বার দেবে তার থেকে যখন লিখবে সাপ্লাই চেইনকে ডাইভার্সিফাই করতে হবে, একটা লাইন লিখলো যে উই হ্যাভ টু ডাইভার্সিফাই দ্য সাপ্লাই চেইন, তাহলে কিন্তু অনেক বেশি নাম্বার পাবে, কারণ আলটিমেট পয়েন্টেই ও এটা বলতে চাইছে, ঠিক আছে? তাই এই কিওয়ার্ড গুলোর পেছনে কিন্তু সবাই গুরুত্ব দেবে। আমি প্রথম দিনের ক্লাসেই বলেছিলাম যে মেন্সের ডেসক্রিপটিভ রাইটিং ইজ নাথিং বাট দ্য কিওয়ার্ড। তোমার যদি কিওয়ার্ড ভালো থাকে তাহলে তুমি ভালো নাম্বার পাবে, নালে পাবে না, ঠিক আছে? এখানে ওই মানে গালগল্প লিখে কোন নাম্বার নেই, ঠিক আছে? তো এটা কিন্তু সবাই মনে রাখো যে যেটা বলছো সেটার কিওয়ার্ড কোনগুলো হয় আস্তে আস্তে ইউজ হয়ে যাবে। তুমি যখন দেখো তোমাদের হিন্দু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই, আমি যেখান থেকে পিডিএফ বানাচ্ছি বা পিডিএফ তৈরি করছি
এটা সম্পূর্ণভাবে হিন্দু ইকোনমিক টাইমস, ঠিক আছে, এই সমস্ত পেপারের নোট, ঠিক আছে। তাই আলাদা করে কোনো পেপার করতে হবে এসব আমি একবারে বলবো না, আমি সেটা নিজেই প্রোভাইড করে দিচ্ছি। কিন্তু এই টার্মিনোলজি গুলো যেহেতু নিউজ পেপার টার্মিনোলজি, তাই এগুলোকে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট বলো আরেকটা পয়েন্ট হচ্ছে যে মনে করো ইন্টারন্যাশনাল যে, আচ্ছা গ্লোবাল গভর্নেন্স যেমন আমি বললাম, ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশন আছে তাদের গুরুত্ব বাড়াতে হবে, ঠিক আছে। ইনস্টিটিউশন যত আছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, তাদের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে। মনে করো ব্রিক্স, সার্ক, ঠিক আছে, এক্সাম্পল দেবে যে ব্রিক্স, সার্ক, ঠিক আছে, বিমস্টেক, এদের গুরুত্ব আরো বাড়াতে হবে। যদি ইউএন এর টা তো উপরেই লিখেছো, আর যদি এখানে ইউএন লিখতে চাও লিখে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটা হলো আলটিমেটলি আমাদের মেজার্স। বোঝা গেল পয়েন্ট, যে আমাদের কোশ্চেন কিভাবে লিখতে হচ্ছে, অ্যানসার কিভাবে যাচ্ছে। দুটো তিনটা করে পয়েন্ট দিলেই আমাদের কিন্তু ইজিলি তৈরি হয়ে যাবে একটা প্রপার অ্যানসার। এটা 15 নম্বরের কোশ্চেনে আমি যা পয়েন্ট বললাম মোর দ্যান এনাফ। তুমি দেখো ফার্স্টে কজ এতটা, ফার্স্টে একটা বড় ইন্ট্রোডাকশন, তারপরে এতটা কজ, তার এতটা এফেক্ট, আর তার এতটা মেজার। আর এখানে একটা প্রশ্ন আসে যে স্যার মাইন্ড ম্যাপ কি ইউজ করব? যদি হাতের লেখার স্পিড বেশি থাকে ইউজ করতে পারো, ঠিক আছে। ডেসক্রিপটিভে মাইন্ড ম্যাপ ইউজ করা ভালো। এবার ব্যাপারটা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন ধরে ডেসক্রিপটিভ লেখাপড়া না হওয়াতে মানুষের মধ্যে একটা এরকম এসে গেছে যে মাইন্ড ম্যাপ ইউজ করতে হবে না, ইতিহাসের মতো লেখো। এটা মানে লিখে নাম্বার পাই, কিন্তু তুমি নিজে ভাবো না, তুমি একটা খাতা দেখছো, পাশে ছোট করে মাইন্ড ম্যাপ করা আছে, তুমি নাম্বার বেশি দেবে কিনা। স্যার মেজারে কি আরেকটা জিনিস বলা যায়, মানে বিভিন্ন দেশের সঙ্গে তাদের লোকাল কারেন্সিতে বিজনেসটা করা, সেটা বাড়াতে হবে, তাহলে ডলারের উপর নির্ভরতাটা কম হলে, মানে আমেরিকার কোনো ডিসরাপশন হলে বা আমেরিকার কোনো যুদ্ধ টুদ্ধ বা এইসবের ক্ষেত্রে ইকোনমিক্যালি প্রবলেমটা কম আসবে। মানে যেটা এখন ব্রিক্স করতে চেষ্টা করছে, একটা কমন কারেন্সি 5টা দেশ বা ওই যে এইরকম। বললাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনকে যখন প্রমোট করার কথা সেখানে লিখে দেবে, কারণ ওটা তো ছোট, আচ্ছা স্যার, মানে ছোট কোনো এরিয়ার একটা দেশ তো এটা করতে পারবে না, কোনো ইনস্টিটিউশনই বড় ইনস্টিটিউশনই করতে পারবে, লেখা যাবে, কোনো অসুবিধা নেই। চলো এই কোশ্চেনটা সব তাহলে সবার কাছে ক্লিয়ার। নেক্সট টপিকে যাই। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের নেক্সট টপিক, দ্য উইথড্রল অফ ইউনাইটেড স্টেটস ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিফ্লেক্টস দ্য গ্রোইং ক্রাইসিস অফ মাল্টিল্যাটারালিজম। আচ্ছা, আমি এই টপিকের উপরেই কোশ্চেনটা বলে যাচ্ছি। কোশ্চেনটা শুনো। দ্য উইথড্রল অফ ইউনাইটেড স্টেটস ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিফ্লেক্টস এ গ্রোইং ক্রাইসিস অফ মাল্টিল্যাটারালিজম, মানে ইউনাইটেড স্টেটস যে বেরিয়ে গেছে তার জন্য একটা মাল্টিল্যাটারালিজমের ইমপ্যাক্ট পড়েছে। ক্রিটিক্যালি এক্সামিন ইটস ইমপ্লিকেশন, যে প্রভাবগুলো অন গ্লোবাল গভর্নেন্স এন্ড ইন্ডিয়া, যেটা আমি শুরুতে বললাম সেটাকেই জানতে চেয়েছে, জাস্ট কোশ্চেনটা আলাদা। বোঝা গেল? শুরুতে আমি জিও ইকোনমিক কনফ্রন্টেশন দিয়ে জিনিসটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম, বাট লাস্টে তোমাদের জন্য একটা প্র্যাকটিস কোশ্চেন রেখেছি যে the withdrawal of the United States from the international organization reflects the growing crisis of multilateralism. Multilateralism এর ক্রাইসিস মানে জিও ইকোনমিক কনফ্রন্টেশন। তো সেক্ষেত্রে ইমপ্যাক্টস লিখতে বলেছে বা ইমপ্লিকেশন লিখতে বলেছে। বোঝা গেল কোশ্চেন দেখে? কোশ্চেন পড়ে বোঝা গেল তো কি জানতে চেয়েছে? হ্যাঁ স্যার। ওকে, সবার ক্লিয়ার? ইন্ট্রোডাকশনটা দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ বলো। আগের কোশ্চেনটার মতো ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করব। একদম প্রত্যেক জায়গায় ইন্ট্রোডাকশন থাকবে, কিন্তু এই যে কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনটা জানতে চেয়েছে জাস্ট গ্লোবাল, ওখানে জিও ইকোনমিক কনফ্রন্টেশন ছিল, এখানে আমরা মাল্টিল্যাটারালিজম উইকনিংটাকে একটা কিওয়ার্ড ইউজ করেছি, ঠিক আছে? ওকে স্যার। চলো এটা আমি তোমাদের জন্যই ছাড়লাম, চেষ্টা করবে, ঠিক আছে? পরের দিন এই কোশ্চেনটা তোমাদের দিয়ে দেবো, অ্যানসার লেখা আছে, অ্যানসার না দেখে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে কতটা লিখতে পারছো, আশা করি ভালোই লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আজকে যা দেখলাম, পরের দিন যদি কোনো কারো সমস্যা থাকে এটা জিজ্ঞাসা করবে। আর আজকে তো আমাদের কটা বাজে দেখি, আমাদের তো 5:48, 6টা থেকে একটা ক্লাস আছে। নেক্সট দিন আমরা একটা টপিক আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে এক্সপোর্ট প্রিপারেটনেস ইন্ডেক্স নিয়ে, ঠিক আছে? আমি টপিকটা বলে যাচ্ছি, এটা আজকের টপিক ছিল না, এটা নেক্সট দিনের টপিক ছিল। এক্সপোর্ট
প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা এই টপিকটা আমি তোমাদেরকে এটুকু বলবো, টপিকটার একটা মানে একটু ওভারঅল জিস্ট কি জিনিস তোমরা নিজের না একটু গুগল করে জেনে নেবে। ঠিক আছে, যে এক্সপোর্ট প্রিপেয়ারডনেস ইন্ডেক্স কাকে বলে, তাতে কি হবে আমার একটু পড়াতে না তাড়াতাড়ি হবে, মানে একটু আমি মানে জিনিসটা কভার করে ফেলতে পারবো, এটা একটু দেখে রাখবে। ওকে, স্যার এক্সপোর্টের পর কি ওটা? এক্সপোর্ট প্রিপেয়ারডনেস ইন্ডেক্স, প্রিপেয়ারডনেস মানে প্রিপারেশন কতটা রেডি আছে এইরকম, মানে এইটা অ্যাকচুয়ালি বাংলা যদি আমি বলি তার মানে এটা বোঝায় যে তোমার দেশ মানে আমাদের দেশ ভারত এক্সপোর্টের জন্য কতটা রেডি বা প্রিপেয়ার। ওকে, আচ্ছা স্যার। তো এই টপিকটার উপরে একটু গুগল ঘাঁটবে, গুগল ঘেঁটে দেখবে। ঠিক আছে, যে কি কি লেখা আছে আমাদের এখানে নোটে লেখা আছে, সেটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি তাও বলবো গুগল ঘেঁটে পড়া বেটার, কারণ এই নোট ভিত্তিক পড়াটা না আমার মানে আমি বলি নোট বেটার, নোট পড়ে দেখো, আগে নিজে রিসার্চ করো তারপরে নোট দেখো। ঠিক আছে, আর তার সঙ্গে সেকেন্ড যে টপিক, এই যে আমরা আজকে একটা কোশ্চেন কে আলোচনা করলাম এতটা সময় ধরে, এটাই তোমাদের কোনো প্রবলেম নেই তো? অনেকে মানে যারা যারা নতুন আছো বা পুরনো আছো? না স্যার। দেখো, আচ্ছা হ্যাঁ আমি চাইছি আলটিমেটলি জিনিসটা না তোমরা নিজেরা যাতে মাছ ধরতে পারো। আমি তো পিপিটি তৈরি করে এনে মানে ঝ্যাট ঝ্যাট করে বলতে বলতে চলে গেলাম, ঠিক আছে, তোমরা বুঝলে কি বুঝলে না সেটা খেয়ালও রাখলাম না, সেটা তো হয়ে যায়, কিন্তু সেটা করলে না আলটিমেটলি মাছ ধরতে শিখবে না, ওই মাছ পুকুরে ছেড়ে দেবো, গিয়ে ছিপ ফেলতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি বলছি যে এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে হ্যাঁ, ওই ক্লাসগুলোর পিডিএফ কোথায় পাবো? ক্লাসে জয়েন করি সেটা প্রদীপ স্যার তো? হ্যাঁ প্রদীপ স্যারকে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আমি ঠিক আছে। আমি মানে পিডিএফ এর ব্যাপারে না আমার কোনো আইডিয়া নেই কোথায় কি দেওয়া হয় অ্যাকচুয়ালি। স্যার, হ্যাঁ বলো। স্যার পেপারে দেখছিলাম তো এই এক্সামটা 14th জুন হবে। হ্যাঁ ডব্লিউবিসিএস, হ্যাঁ পিএসসি টা। হ্যাঁ ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস না কিন্তু ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস হবে 14 জুন। ডাব্লিউবিসিএস হবে 14 জুন। আর ডাব্লিউবিপিএসসি? অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস ইজ কন্ডাক্টেড বাই দ্য ডব্লিউবিপিএসসি, একটা বোর্ড। ডব্লিউবিপিএসসি হচ্ছে একটা বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। যে যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে ডব্লিউবিসিএস একটা, আর একটা এক্সাম হচ্ছে মিসলেনিয়াস, যেটার জন্য তুমি এখন পড়ছো। ঠিক আছে, এই যে মিসলেনিয়াস, এই এক্সাম যেটা এখন প্রিপারেশন চলছে এইটার এক্সাম এখন নয় তো? না না এটা এক্সাম এখন না। আচ্ছা ঠিক আছে স্যার। আর এটা যেটা হবে এর ফার্স্টে তো প্রিলি হবে, এরও প্রিলি, তারপরে মেন্স। এখন আমি যে ক্লাসগুলো পড়াচ্ছি এটা মেইনলি মেন্স ওরিয়েন্টেড। আই থিংক তোমাদের প্রিলিমস এর ক্লাস মানে শুরু হয়েছে। ঠিক আছে, প্রিলিমস এর মানে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর প্রিলিমস এও যা, ডব্লিউবিসিএস এর প্রিলিমস এও তাই। ঠিক আছে, আলাদা কিছু নেই, এটা নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ মিসলেনিয়াস এর মেন্স হচ্ছে, প্রিলিমস এ কিছু আর্ট এন্ড কালচারের পার্ট থাকে, সেটার জন্য কিছু নোট দিয়ে দেবো। ঠিক আছে, সেই নোটগুলো পড়ো। আর আর্ট এন্ড কালচারে, যেহেতু আর্ট এন্ড কালচার বলা ভুল, মানে জিকে, স্ট্যাটিক জিকে থাকে, যেখানে অনেক বইয়ের নাম পড়তে হয়, তো আমি বলবো মানে অনেক বইয়ের কোশ্চেন বেশি আসে। এবার আগের বছরে আসেনি, সেটা খুব ভালো হয়েছে কোশ্চেন প্যাটার্ন আগের বছর। তো তাও আমি বলবো এখন থেকে যদি পারো কিছু বই আমি রিকমেন্ড করে দেবো, সেই সমস্ত বইগুলোর মানে নাম আমি লিখে পুরো নোট বানিয়ে দেবো, সেই বইগুলোকে একটু শুধু মানে মুখস্থ করে যাবে। ঠিক আছে, মানে বইয়ের নাম আর অথর, অন্য কিছু না। ঠিক আছে, আমি জিনিস তৈরি করে দেবো, সেটাকে একটু মুখস্থ করে যাবে। হ্যাঁ স্যার ওইটা একটু দেবেন, ওইটাই বেশি আসছে। আর হিস্ট্রি তো যা স্টাডি করছি মোটামুটি ক্লাস 7, 8, 6 এরকম থেকেই একদম আসছে। না না দেখো, একটা কথা বলছি, মিসলেনিয়াস নিয়ে লোকে ওই বইয়ের উপরে ঝোঁক দেয়, স্ট্র্যাটেজিকের উপরে ঝোঁক দেয়, বাট আমি যে ট্রেন্ডটা দেখেছি, ট্রেন্ডটা দেখে আমি তোমাদেরকে এটুকু বলছি, মিসলেনিয়াসে ম্যাক্সিমাম 25 নাম্বার একবার এসেছিল লিটারেচার পার্ট থেকে। লিটারেচার পার্ট থেকে ম্যাক্সিমাম এখনো পর্যন্ত মানে 25 নাম্বার এসেছে আউট অফ 100। তো তুমি 25 নাম্বারের জন্য তুমি কতটা সময় দেবে আমি জানি না, কিন্তু 25 নাম্বারের উপরে যতই সময় দাও না কেন সেটা কম সময়, কারণ এটার না কোনো সিলেবাস নেই। এখানে যেখান থেকে কোশ্চেন আসে, কোন সময় ওয়ার্ল্ড টপিক জিজ্ঞাসা করে, কোন সময়
ইন্ডিয়ার টপিক, কখনো বেঙ্গলের টপিক, যখন যা পাচ্ছে জিজ্ঞাসা করছে। এবার তুমি এত কিছু মুখস্থ করতে পারবে না। তো আমি বলবো যেটা একটা মানে সঠিক স্ট্র্যাটেজি হওয়া উচিত, যখন 25 নাম্বার এসেছিল লিটারেচার পার্ট থেকে, সে বছরে কাট অফ গেছিল 50%, ঠিক আছে? তো আমি বলবো ম্যাথের উপরে আর জিকের উপরে বেশি ফোকাস দাও, আর এখান থেকে যতটা নাম্বার তোলা যায় তুলে নাও। মানে স্যার এটা কি বলতে চাইছেন, মানে সায়েন্সের ওপর আর হিস্ট্রি জিওগ্রাফি ওগুলোর ওপর? তোমার এখানে যে কোশ্চেনগুলো আসে যে সাবজেক্টগুলো থেকে, সেটা হচ্ছে হিস্ট্রি কোশ্চেন খুব সোজা আসে, ঠিক আছে? হিস্ট্রি কোশ্চেন আসে সোজা, জিওগ্রাফি কোশ্চেন সোজা আসে, ঠিক আছে? আর তার সঙ্গে পলিটিক্স কোশ্চেন সোজা আসে। ইকোনমিক্স এর সেরকম কোশ্চেন দেখিনি, ইকোনমিক্স খুবই হালকা কোশ্চেন আসে। তার সঙ্গে সায়েন্সের কোশ্চেন আসে, সায়েন্সের তো কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। সায়েন্সের যদি বলি কেমিস্ট্রির মধ্যে পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন আসে, তার বাইরে আর মেটালার্জির বাইরে যায় না। সায়েন্সের ফিজিক্স থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, ওয়েভলেন্থ থেকে শুরু করে সাউন্ডের চ্যাপ্টার থেকে, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আর বাদ বাকি এই যে চারটে জায়গা, লাইফ সায়েন্স থেকেও স্যার আসে মোটামুটি 10টা এরকম থাকে, 7টা। কোনটা? লাইফ সায়েন্স থেকে হ্যাঁ, জীববিজ্ঞান। লাইফ সায়েন্স থেকে থাকে, ওই তোমার এই তিনটে চারটে জায়গায় লাইফ সায়েন্সের কোশ্চেনও খুব একটা হার্ড থাকে না। মানে তুমি ট্যাক্সোনমি থেকে শুরু করে একটু ভালোভাবে ট্যাক্সোনমি পড়া থাকলে হয়ে যাবে, অনেক নাম্বার পেয়ে যাবে। মানে এই এই চারটে জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে না তুমি অন্তত 50 এর মধ্যে যদি তুমি 40 থেকে 45টা কোশ্চেন ঠিক করে আসতে পারো না, আর তোমার ম্যাথে যদি 25 এর 25 টানতে পারো, তাহলে তোমার নাম্বার হয়ে যাচ্ছে 65, ঠিক আছে? এবার এই 65 টাকা আমি বলবো আগে শিওর শর্ট করো, ঠিক আছে? যদি লিটারেচারের 25ও থাকে, তাহলে 65 মানে তুমি পাচ্ছ 130, আর লিটারেচার যদি 25 থাকে তখন কাট অফ যায় 100 এর কাছে, তো তোমার 130 পাচ্ছ। আর লিটারেচার যদি কম থাকে তাহলে তোমার এদিকে নাম্বার বাড়বে, হ্যাঁ স্যার। ঠিক আছে? লিটারেচার কি বলবো, লিটারেচার ভালো, কিন্তু লিটারেচারের কোনো লিমিটেশন নেই না, তুমি কোনটা পড়বে কোনটা ছাড়বে। হ্যাঁ স্যার, যেখান সেখান থেকে কেরালার মুখ্যমন্ত্রীকে এইকে মানে কোনো এটা তো নরমাল, কেরালার মুখ্যমন্ত্রীকে এগুলো তো নরমাল কোশ্চেন। এটা মানে আরো কি বলবো, মানে নামই শুনিনি এরকম বই বা এরকম লেখক, মানে অদ্ভুত টাইপের। একদম একদম একদম, এটাই আমি বলছি যে আগে এই সাবজেক্ট গুলোকে রেডি করো, তারপরে লিটারেচারে যাও, ঠিক আছে? কারণ লিটারেচারের অ্যাকচুয়ালি কোনো নোট হয় না, আমরা যেগুলো পিওয়াইকিউ তার উপরে ভিত্তি করে বিভিন্ন কন্টেন্ট এদিক ওদিক করে বানাবো, ঠিক আছে? এবার 200-500 কোশ্চেন দিয়ে তো কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি যে অল্প কিছু দেবো, তার মধ্যে থেকে কমন পাবে যে কটা, ওইটুকুই ওর জন্য বেটার। মানে দেখো, পরীক্ষার হলে কেউ যদি 100 পেতে যায়, তো আমার মনে হয় সে এর আগে নাসাতে কাজ করে যেত, সে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে আসতো না, ঠিক আছে? বা ডব্লিউবিসিএস দিতে আসতো না। এটাকে একটা এক্সামের হিসাবে নিতে হবে, এবং এখানে তোমার কাট অফ ক্লিয়ার করার জন্য যতটা মার্কস দরকার ততটা মার্কস এর জন্য টার্গেট করতে হবে। এর বাইরে যদি কেউ টার্গেট করে যে আমাকে এর বাইরে পেতে হবে, এর বাইরে কিছু করতে হবে, তখন তার অনেক এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। ছোটবেলা থেকে যদি খুব জিকে কম্পিটিশনে গিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি তার জিকে খুব ভালো হবে। এবার যে সেটা যায়নি, তাহলে মানে তাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আমার কাছে এখন এই অপশনটা নেই। মানে সরকারি চাকরি পরীক্ষায় না কোনটা ধরবো থেকে কোনটা ছাড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। তো ওই হিসাবে নাও, মিসলেনিয়াস এর প্রিলিমস উঠে যাবে, কোনো চাপ হবে না। ম্যাথ এখানে কিন্তু সবথেকে ক্রিটিক্যাল, আমি বারবার বলছি, জিকে থেকেও ম্যাথ ক্রিটিক্যাল। ম্যাথ 25 নাম্বার আছে, লোকে গুরুত্ব দেয় না, বাট আলটিমেট কিন্তু গেম চেঞ্জার ম্যাথ। যাদের ম্যাথ দুর্বল, ম্যাথের উপর সময় দাও মিসলেনিয়াস প্রিলিমস পাস করতে গেলে, না হলে কিন্তু মিসলেনিয়াস এর প্রিলিমসে পাস করা সম্ভব হয় না। ম্যাথে 25 লাগবে, 1 নাম্বারও কম লাগবে না, কারণ জিকে এখানে খেয়ে ফেলবে। মিসলেনিয়াস এর জিকে ভয়ানক লেভেলের হয়। চলো ঠিক আছে, নেক্সট দিন আমরা এই পরের টপিকটা করব, ঠিক আছে? এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সটা পড়ে যাবে আজকে। তাহলে কারো কোনো ডাউট থাকলে একটু বলো, ঠিক আছে? না হলে নেক্সট দিন সেটা ক্লিয়ার করে দেবো। ওকে স্যার, আজকে নেই মোটামুটি, তবুও একবার দেখে রাখবো, কিছু হলে পরের দিন জানাবো। একদম একদম একদম। চলো তাহলে আজকে শেষ করি ক্লাস এখানেই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।